হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য রচনার একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের রচনার মধ্যে একটা অপশন থাকে যেটা প্রবাদ বাক্য দিয়ে মৌলিক গল্প রচনা। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো বিষয়টা, কিন্তু তবুও আমি এটা বলে নিলাম, আজকের বিষয় কিন্তু প্রবাদ বাক্য দিয়ে মৌলিক গল্প রচনা। প্রথমে যে কথাটা বলবো যে মৌলিক গল্প লেখা খুব যে সহজ সেটাও যেমন নয়, খুব কঠিন সেটাও কিন্তু একেবারে নয়। যাদের কল্পনা শক্তি ভালো, যারা একটু বানিয়ে লিখতে পারো, তারা নিশ্চয়ই গল্প লিখতে পারো। আর যারা মনে করছো আমি রচনা লিখবই না, প্রবাদ বাক্য দিয়ে গল্প লিখনে হাতই দেবো না, রচনাই লিখবো, তারা কিন্তু ভুল করছো। তোমরা যখন এক্সামে 100% প্রিপারেশন নিয়ে যাবে মনে করছো, তাদেরকে কিন্তু সবটা দিক ভালো করে বিবেচনা করেই যেতে হবে। তারা কখনোই ভাববে না যে অমুকটা আমি লিখবো না, অতএব পড়বো না। তোমাদের A to Z কোয়েশ্চেন পেপারের প্রত্যেকটা বিষয় জেনে যাওয়া প্রয়োজন, কারণ কখন কোন বিষয়ে বিপদে পড়ে কোথায় লিখতে হয় সেটা কিন্তু কিচ্ছু বলা যায় না। আর সেই কারণে আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। প্রবাদ বাক্য নিয়ে গল্প লেখা, তখন মৌলিক গল্প লেখা তোমরা তখনই হাত দেবে যদি তোমরা, যারা মৌলিক গল্প লিখতে চাও না তাদের কথা বলছি, যদি দেখো রচনা খুব একটা ভালো পাওনি, ইম্পর্টেন্ট রচনা যেগুলো করে গেছিলে সেগুলোর মধ্যে কমন এলো না, বা কমন পেলেও তুমি সেটা ভালোভাবে পড়ে উঠতে পারোনি, অথবা তুমি দেখছো পিকচার কম্পোজিশনও ভালো লিখতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মৌলিক গল্প লিখনেই যেতে হবে, কারণ সেখানে আর কোনো অপশান তুমি পাচ্ছ না। মৌলিক গল্প লিখনের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে বলবো সেই বিষয়গুলো হচ্ছে, একটা প্রবাদ বাক্য দিয়ে যখন গল্প লিখতে বলা হয় তখন সেই প্রবাদ বাক্যটার অর্থ কিন্তু তোমাকে আগে ভালোভাবে জানতে হবে। তুমি যদি অর্থটা না জানো তাহলে কিন্তু তুমি গল্প লিখতে পারবে না। আর এই যে গল্প লিখছো সেই গল্পের যে বিষয় সেটা তোমাকে ওই প্রবাদ বাক্যটা অবলম্বনে স্থির করতে হবে। গল্পতে তোমাকে ওই প্রবাদ বাক্যটাকে প্রমাণ করতে হবে। ওই যে গল্পটা তুমি লিখছো সেখানে তোমাকে নির্দিষ্ট কয়েকটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, তুমি যে গল্পটা লিখতে চলেছো সেই গল্পটা কিন্তু সম্পূর্ণরূপে মৌলিক গল্প হতে হবে, অর্থাৎ তোমার নিজের রচনা, নিজের বানানো। পরীক্ষক যদি পড়তে গিয়ে দেখেন ওই গল্পটা পড়তে গিয়ে কোথাও তুমি অন্য কোনো গল্পের সহায়তা নিয়েছো, তাহলে কিন্তু তুমি কখনোই মার্কস পাবে না। কাজে সম্পূর্ণ বানিয়ে তোমাকে গল্পটা প্রুফ করতে হবে। নাম্বার 2, তুমি গল্পে যে শব্দগুলো ব্যবহার করবে পজিটিভলি সেই শব্দগুলো যেন তোমার খুব সহজ সরল বাংলা ভাষায় হয়, চলিত ভাষায় হয়। সাধু ভাষা কখনোই ব্যবহার করবে না। আবার বলছি, কোনো আভিধানিক ভাষাও কিন্তু এখানে একেবারে তুমি ইউজ করতে যাবে না, কারণ গল্প লিখন তুমি যখন লিখছো রচনার মতো করে সহজ সরল ভাষায় লিখবে। আচ্ছা, এর পরবর্তী যে নিয়মটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, তোমরা যখন গল্পটা লিখতে শুরু করছো, একেবারে স্টার্ট করার সময় তোমরা যখন নাম্বারিংটা করছো সেই সময় হেডিংটা কিন্তু গল্পের কোনো নাম দেবে না, নিজে নিজে কোনো নাম তৈরি করে গল্পটার ওপর কখনো বসাবে না। তোমার হেডিং কিন্তু ওই প্রবাদ বাক্যটাই হবে। প্রবাদ বাক্যটাকে তুমি ইনভার্টেড কমার মধ্যে লিখে পুরো লাইনটা লিখে দাও। প্রবাদ বাক্যটা যেটা তোমার কোয়েশ্চেন পেপারে দেওয়া হয়েছে সেটা লিখে দেবে, ওটাই কিন্তু তোমার হেডিং। তুমি নিজের কোনো নাম দেবে না। যদি তুমি মনে করো যে গল্পটা লেখার পর তুমি ছোট্ট একটা নাম নিজে দিতে ইচ্ছা হয়, তাহলে তুমি সেই প্রবাদ বাক্যটা লেখার পরে একটা ছোট্ট ব্র্যাকেট করে তার মধ্যে দিতে পারো, কিন্তু আমি বলবো এটা না দেওয়াই ভালো। কারণ তোমার গল্পের সাথে যদি সেই নামকরণটা খুব একটা ম্যাচ না হয় তাহলে কিন্তু তোমার মার্কসটা যাবে। কিন্তু তুমি যদি কোনো নাম না দাও, শুধু প্রবাদ বাক্যটা দাও, তাহলে কিন্তু কোথাও তোমার মার্কস কাটার জায়গা নেই। এরপর বলবো, যে গল্পটা তুমি লিখতে চলেছো সেটা একেবারে উপন্যাসের মতো বড় করবে না। গল্পে খুব কম সংখ্যক চরিত্র থাকবে, গল্পের বিষয় খুব ছোট্ট হবে। একটা সাধারণ ছোট্ট ঘটনার ওপর তুমি গল্পটাকে প্রমাণ করার চেষ্টা করবে। এবার কথা হচ্ছে, প্রবাদ বাক্য যেটা থাকবে সেটা কিন্তু বারবার ব্যবহার করা চলবে না। তুমি গল্পটা লিখলে প্রথমে কিভাবে লিখবে আমি সেটা বলে দিচ্ছি। গল্পটা লেখার একেবারে শেষে গিয়ে তুমি প্রবাদ বাক্যটাকে লিখে ওই বিষয়টাকে প্রুফ করবে বা প্রমাণ করবে। গল্পটা যখন শুরু করছো, প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে তুমি কি লিখবে না, গল্পটার যে পটভূমি, যে স্থান কালের ওপর তুমি গল্পটা লিখছো, যে চরিত্রকে তুমি এই গল্পে নিয়ে আসছো তার নাম বা তার কথা সামান্য একটা প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে তুমি গিয়ে ওই গল্পটার ব্যাখ্যায় যাচ্ছ, মেন যে ঘটনাটা মনে করে তুমি গল্পটা লিখছো
লিখতে চলেছো, সেই ঘটনাটার কথা তোমাকে ওটা লিখতে হচ্ছে, সেই বিষয়টা যাচ্ছ। পরবর্তী যে প্যারাগ্রাফ, সেখানে গিয়ে তুমি গল্পের ফলাফল লিখবে, মানে যে প্রবাদ বাক্য অবলম্বনে একটা ঘটনার কথা তুমি বললে, সেই ঘটনার ফলাফলটা কি হয়েছিল সেটা তুমি লিখবে। এবং এই যে ফলাফল লিখছো, এটাই তোমার লাস্ট প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফেই তোমাকে লাস্ট ওই প্রবাদ বাক্যটা লিখে প্রুফ করে যেতে হবে, একেই বলে এই, এভাবে তোমাকে লিখতে হবে। সেটাই হচ্ছে গল্প লেখার মূল বিষয়। এবার তোমাকে যে বিষয়গুলো বলবো একেবারে করবে না। নাম্বার 1, বারবার প্রবাদ বাক্যকে গল্পে ব্যবহার করবে না, শুরুতে ব্যবহার করবে না। গল্পে প্রবাদ বাক্যের ব্যবহার কিন্তু একবার থাকবে। নাম্বার 2, যেটা কখনো করবে না, প্রবাদ বাক্যটার ব্যাখ্যা দিতে যাবে না। এই প্রবাদ বাক্যটার অর্থ এই প্রবাদ বাক্যটার মানে এই, একেবারে না। তুমি যে গল্প লিখছো সেই গল্পের প্রমাণ করছে ওই প্রবাদ বাক্য, সেটা পরীক্ষক বুঝে নেবেন, তোমাকে বোঝাতে হবে না। এখানে তোমাকে কোনো এক্সপ্ল্যানেশন চাওয়া হয়নি, তোমাকে চাওয়া হয়েছে একটা ছোট্ট গল্প লিখতে বলা হয়েছে। সেই মৌলিক গল্প লেখার সময় তোমার মেন কাজ হচ্ছে প্রবাদ বাক্যটাকে প্রুভ করা। এনিওয়ে, এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কোন প্রবাদ বাক্যগুলো দিয়ে গল্প লিখতে মানে তোমাদের দেয়, সেই নির্দিষ্ট কতগুলো প্রবাদ বাক্য আমি বলবো। অনেকগুলো প্রবাদ বাক্য আমি তোমাদের জন্য এনেছি, 40টা প্রবাদ বাক্য, এবং 40টা প্রবাদ বাক্যের অর্থ তোমাদের বলে দিচ্ছি, তার উপরে গল্প তোমরা লিখবে। নাম্বার 1, অতি লোভে তাঁতি নষ্ট। যখন অত্যন্ত লোভের জন্য আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় গল্প পড়েছো যে এক চাষির একটা হাঁস ছিল, সে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিত। সেই যে গল্পটা পড়েছিলে, ঠিক ওরকমভাবে একটা নিজস্ব গল্প লিখতে হবে তোমাকে। সেটা ওরকমভাবে তোমাকে লাস্ট প্রুফ করতে হবে যে একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। এরকমভাবে তুমি গল্পটা শেষ করবে। নাম্বার 2, শক্তের ভক্ত নরমের জম। যে কড়া বা শক্ত মানুষকে ভয় বা নিরীহকে ভয় না পাওয়া, মানে শক্তের ভক্ত নরমের জম। যে মানুষটা সমাজে সব থেকে নিরীহ, তাকে কেউ পাত্তা দেয় না, তাকে কেউ ভয় পায় না, কিন্তু যে শক্ত মানুষ, যে খুব কঠিন মানুষ, তাকে কিন্তু সবাই ভয় করে চলে। এটাই হচ্ছে বিষয়। অতি দর্পে হতালঙ্কা। অহংকারের জন্য সব যখন শেষ হয়ে যায়। তোমার গল্পের বিষয় হচ্ছে এইরকম একটা ঘটনা। নেক্সট হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে কি, অনেকে মিলে যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, ছোট একটা কাজ হবে, প্রচুর লোকজনকে লাগিয়ে দিয়েছি সেই কাজে, দেখা গেল প্রচুর লোকের প্রচুর মতামত, কাজটা পুরোটাই পণ্ড হয়ে গেল। একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এরপর জলে কুমির ডাঙায় বাঘ। যখন উভয় দিক থেকেই বিপদ আসন্ন হয়ে যায়, তখন বলে জলে কুমির ডাঙায় বাঘ। বুদ্ধি যার বল তার। বুদ্ধি আসল শক্তি। আমাদের যদি মাথার মধ্যে বুদ্ধিটুকু থাকে, তাহলে যে কোনো সমস্যা আমরা সহজে সমাধান করতে পারি। এটাই মূল বিষয়। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। চালাকি আর বুদ্ধি এক জিনিস নয়। বুদ্ধিমত্তা আমার ভেতরকার সৎ ফল, কিন্তু চালাকি হচ্ছে একটা অসৎ ফল। কাজে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, চালাকি করে কোনো ভালো কাজ করা যায় না, ভালো ফল পাওয়া যায় না। নেক্সট, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমরা বলি না অনেক সময় যে ঈশ্বর দেননি, আমার ভাগ্যে নেই, এগুলো ভুল। পরিশ্রমই আসল চাবিকাঠি। তুমি যদি কষ্ট করো, ফলটাও মিলবে। এটাই হচ্ছে আসল কথা। কেঁচো খুঁড়তে সাপ বেরোনো। ছোট কিছু খুঁজতে গিয়ে বড় কিছু বেরিয়ে গেল। অনেক সময় দেখা যায় না, ছোট কোনো চোরকে ধরতে গিয়ে এটা বড় ডাকাতির প্রমাণ মিলে গেল, এরকম একটা বিষয়। অহংকার মানুষের পতনের মূল। তুমি যদি খুব অহংকারী হও, তোমার একদিন না একদিন পতন নিশ্চিত হয়ে যাবে। সেই মহাভারতের যুগ থেকে আমরা দেখে এসেছি, আজও আমরা দেখছি। যে কোনো বিষয় তুমি যদি কাজ করো, সেই কাজের মধ্যে তোমার অহংকারের প্রদর্শন যেন না থাকে। অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি আর চালাকির কোনো মহৎকর্ম হয় না, একটা কাছাকাছি। কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট না করলে কেষ্ট মেলে না, ওটা কিন্তু অনেকটা ওই যে কিছুক্ষণ আগে বললাম, এটা দুবার বললাম, একই কথা বললাম। 2020তেও এসেছিল, 2018এও এসেছিল। আচ্ছা, 13, যেমন কুকুর তেমন মুগুর। উচিত শিক্ষা দেওয়া। কোনো একটা মানুষ এমন একটা শাস্তি তার প্রাপ্য, যে সেই কাজটার জন্য এমন একটা কাজ সে করেছে, তার জন্য সেই শাস্তিটাই তাকে দেওয়া উচিত। যেমন কুকুর তেমন মুগুর। শেষ ভালো যার, সব ভালো তার। যার পরিণতিতে ভালো হয়, তার সব কিছুই ভালো হয়। মানে আমি যা কিছু করি না কেন, আমার শেষটা যদি ভালো হয়, তাহলে আমার সমস্তটাই ভালো হয়। আসলে আমার জীবনের শেষ দিনটা আমি যদি খুব কঠিন খারাপ সময় নিয়ে যাই, তাহলে আমার যে সঞ্চয়, সেটা আমি শেষ দিনটায়
ঠিক ভালো কিছু পেলাম না, মানে শেষ সম্বলটুকু নিয়ে যাওয়া যাকে বলে। মানুষ তো কিছুই নিয়ে যেতে পারে না, আমাদের অর্থ সম্পত্তি, আমাদের যে সম্মান, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারি না। আমরা নিয়ে যেতে পারি কি আমাদের অনুভূতি, আমাদের অভিজ্ঞতা, এই সমস্ত কিছু। কাজেই আমরা এই যে বিষয়টার কথা বলছি, সেটা আমাদের যদি শেষ দিন, মৃত্যুর আগের দিনটা আমাদের যদি ভালোভাবে কাটে, ভালো হয়, আমরা যদি সম্মানীয়ভাবে থাকি, আমরা যদি সম্মান পাই, আমরা যদি ভালোভাবে থাকতে পারি, তাহলে আমাদের সবটাই ভালো, জীবনের বাকি না পাওয়াগুলোও যেন পূর্ণ হয়ে যায়, এটাই সেই কথা। আচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। যে কোনো কাজ আমি যদি চাই আমি করবই, তাহলে কিন্তু কাজের উপায়টা আমি খুঁজে নিতে, মানে ঠিক খুঁজে নেব, আমার কোনো অজুহাতের দরকার হবে না। নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন আমি কোনো কাজ করতে পারি না, আমার গলত থাকে, তখন আমি অন্য অজুহাত দিই, ওই কারণে হলো না, ওই যে ওই জিনিসটা খারাপ ছিল তাই আমার কাজটা হলো না। এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় তোমরা করো না যে পরীক্ষার সময় এক্সামটা খারাপ হয়ে গেল, আরে আমার পেনটা একদম খারাপ ছিল, পরীক্ষার হলটা খারাপ ছিল, ওই রুমটা খারাপ ছিল, টিচার ভালো ছিল না, এই অজুহাতগুলো নাচতে না জানলে উঠোন বাঁকা। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে অনেক সময় দেখা যায় যে খুব কম জ্ঞান যার আছে, সে এমন কিছু কিছু কাজ করে ওই সামান্য বিদ্যার বলে, সেটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মশা মারতে কামান দাগা। যখন কোনো ক্ষুদ্র কাজের জন্য কোনো বৃহৎ আয়োজন করা হয়, তখন বলা হয় মশা মারতে কামান দাগা। নেই মামার চেয়ে কানা মামা ভালো। একেবারে যখন কোনো কিছু না থাকে, তখন সামান্য কিছু থাকার মধ্যেও একটা শান্তি মেলে, তাকেই বলে নেই মামার চেয়ে কানা মামা ভালো। অভাবে স্বভাব নষ্ট। যখন আমার কাছে অভাব থাকে, প্রচণ্ড অভাব, অর্থের জ্বালায় আমি খেতে পাচ্ছি না, সন্তানদের খাওয়াতে পাচ্ছি না, তখন হয়তো একটা খারাপ অসৎ বৃত্তি আমার মনের মধ্যে জেগে উঠলো, একেই বলে অভাবে স্বভাব নষ্ট। যেমন কর্ম তেমন ফল। খারাপ কাজ করলে খারাপ ফলই তোমাকে পেতে হবে, এর অর্থই এক মাঘে শীত যায় না, প্রতিশোধ নেওয়া। অর্থাৎ তুমি এখন আমার যে ক্ষতিটা করলে, আমি অপেক্ষায় রইলাম ওই ক্ষতি তোমারও হবে, অতএব এক মাঘে শীত যায় না, আর একটা মাঘ তোমার জীবনেও আসবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একই সাথে যখন কারো ক্ষতি হয় এবং কারো ভালো হয়ে যায় ওই একই ঘটনার দ্বারা, তখন তাকে এই কথাটা বলা হয়। গাছে কাঁঠাল, গোফে তেল। লাভবান বা উপকৃত হওয়ার আগেই যখন সেটা গ্রহণের আয়োজন করা হয়, মানে ধরো আমি একটা কিছু কাজ শুরুই করলাম না, আমি বলতে থাকলাম যে আমি যদি এটা করি না তাহলে আমি প্রচুর টাকা পাবো, আমার এই করবো, ওই করবো, এই যে গাছে কাঁঠাল গোফে তেল, একেই বলা হয়। চোর পালালে বুদ্ধি বাড়ে। সময়কালে যখন আমি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারছি না, আমার কাজের সেই সময়টা চলে গেছে, তখন আমি বলছি ইস, আমি যদি এটা করতাম ভালো হতো, একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। চোরে চোরে মাস্তুতো ভাই। যখন দুই অপরাধী দুজন একে অপরকে সাক্ষ্য মানে, তখন তাকে বলা হয় চোরে চোরে মাস্তুতো ভাই। জোর যার মুলুক তার। জোর করে, গায়ের জোরে কোনো কিছু যখন দখল করা হয়। আপনি বাঁচলে বাপের নাম। বিপদের সময় যখন কেবল নিজের কথা মনে রাখে মানুষ, তখন তাকে বলা হয় আপনি বাঁচলে বাপের নাম। বজ্রমাটুনি ফসকা গেরো। অত্যন্ত শাসনের মধ্যে রাখা হয়েছে কাউকে, এবং তখন সে অত্যন্ত শাসনের মধ্যে থেকেও যখন কিছু খারাপ করে ফেলছে বা ক্ষতির পথে চলে যাচ্ছে, তখন তাকে বলে বজ্রমাটুনি ফসকা গেরো। শরীর সাক্ষী মাতাল। দুষ্ট লোকের সাক্ষী, কোনো দুষ্ট লোক, মানে দুষ্ট কোনো লোক একটা খারাপ কাজ করেছে, তাকে আবার সাক্ষী দিতে আসছে আর এক দুষ্ট লোক, তখন তাকে বলে শরীর সাক্ষী মাতাল। ছাই ফেলতে ভাঙাগুলো। যে কোনো কাজে যখন একজন মানুষকেই দরকার হয় বারবার, যাকে সংসারে সবাই অযোগ্য বলে বিবেচনা করে। এমন হয় না, আমাদের সংসারে এমন একটা মানুষ থাকে কখনো কখনো, যে কোনো কাজ করে না, যে কোনো সংসারে আর্থিকভাবে কোনো সাহায্য করে না, অথচ সেই মানুষটাকেই কিন্তু প্রতিনিয়ত আমাদের কাজে লাগে ছোটোখাটো কাজগুলোর জন্য, তাকেই বলে ছাই ফেলতে ভাঙাগুলো। ছাই এখানে ছোটোখাটো কাজ, আর ভাঙাগুলো হচ্ছে ওই মানুষটা যাকে সংসারে অযোগ্য বলে সরিয়ে রাখা হয়। লাগে টাকা দেবে গৌরী সেন। যখন এক জায়গা থেকে সমস্ত খরচের যোগান এসে যায়, তখন তো এই প্রবাদটা ব্যবহার করা হয়। চোরানা শোনে ধর্মের কাহিনী। যে মানুষটা অসৎ, তাকে তুমি যত জ্ঞানই দাও না কেন, সে কিছুতেই তোমার সৎ জ্ঞানগুলো গ্রহণ করবে না, সে বারবার অসৎ কাজই করবে, তখন এইটা ব্যবহার করা হয়। এক হাতে তালি বাজে না। দুজনের অশান্তিতে যখন দু পক্ষেরই দোষ থাকে, তখন তাকে বলে এক হাতে তালি বাজে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ভালো বন্ধু থাকলে ভালো কাজ, খারাপ বন্ধুর কবলে থাকলে খারাপ কাজ হয়ে যায়। যখন তুমি কোনো ভালো বন্ধুদের সঙ্গে থাকছো, তখন তোমার দ্বারা ভালো ভালো কাজই হবে। যখন তুমি খারাপ বন্ধুদের সঙ্গে থাকো, তখন তাদের পাল্লায় পড়ে খারাপ কিছুই করার প্রবৃত্তি তোমার মনে জাগবে। একেই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। যখন আতঙ্কের কারণটা সত্যি হয়ে যায়, ধরো আমি প্রচণ্ড ভূতের ভয় পাই এবং
সন্ধ্যেবেলা একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছি, ঠিক ওই কথাটাই আমার মনের মধ্যে বারবার আসছে। আর ঠিক সেই সময় দেখা গেল একটা ভয়ঙ্কর কিছু ঘটনা, আমি প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলাম। এখানে আমি এই প্রবাদটা ব্যবহার করতে পারি। শূন্য কলসির আওয়াজ বেশি। যখন মানুষ গুণহীন হয়, তার আসল কোনো গুণ থাকে না, সে করতে পারে না কিছু, তখন সে বড় বড় কথা বলে। একেই বলে শূন্য কলসির আওয়াজ বেশি। তার কোনো মানে সংসারে তার কোনো কাজ নেই, কোনো ভালো কাজ সে করতেই পারে না, কিন্তু বলে আমি অমুক করে দেবো, আমি তমুক করে দেবো, তখন এই প্রবাদটা ব্যবহার করা হয়। আচ্ছা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ অন্যের ক্ষতি করতে গিয়ে যখন আমি নিজেরও ক্ষতি করে ফেলি, অন্যের ক্ষতি করার দরকার এতটাই হয়ে পড়ে যে তাতে আমার যে ক্ষতি হচ্ছে আমি সেটা অনুভব করছি না। এই যে সমাজে আমি ধরো এমন একটা কিছু করলাম, সমাজের ধরো ব্যাংক লুট, এই যে আমি কাজগুলো করছি, ব্যাংক লুট করছি, এর ফলে শুধুমাত্র কিন্তু ব্যাংক লুট করে আমি টাকা পাচ্ছি না, ওই সমাজের ক্ষতি হচ্ছে, পরবর্তী জেনারেশন তার ক্ষতিটার শিকার হচ্ছে। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রবাদ বাক্যগুলো। 40টা প্রবাদ বাক্য আমি বলেছি। 40টা প্রবাদ বাক্য তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো মিনিং সহ, এখন কিন্তু প্রত্যেকটা প্রবাদ বাক্যের মধ্যে তুমি গল্প রচনা করতে যাবে না, কখনোই সেটা সম্ভব নয়। মানে গল্প তৈরি করতে বসবে না, শুধু দেখে রাখো বিপদে পড়লে যাতে তুমি সেগুলো লিখতে পারো। আর অবশ্যই মনে রাখবে আমি যে কথাগুলো বললাম। তাহলে চলো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসছে। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের অন্তত 2টো করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চোখ রাখবে আমাদের চ্যানেলে। খুব ভালো থেকো।